সভ্যতার প্রতি বিষয়বস্তু সংক্ষেপে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নগর সভ্যতার উপর আস্থাহীন। ইট কাঠ পাথরের সভ্যতার প্রতি তিনি উদাসীন। কবি আবেদন করেছেন প্রাচীন অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষ স্বার্থান্ধ হয়ে অরণ্যের বিনাশ ঘটিয়ে নগর স্থাপন করেছে, কিন্তু কবি এই নগর সভ্যতার পরিবর্তে আবার সেই অরণ্যকেই ফিরে পেতে চেয়েছেন। নব সভ্যতার প্রতি কবি একান্ত আবেদন নবসভ্যতা যেন লোহা ইট কাঠ পাথরের তৈরি সভ্যতাকে সে ফিরিয়ে নেয়। আধুনিক নগর সভ্যতাকে কবি সর্বগ্রাসী সভ্যতা বলে মনে হয়েছে। এই কারণেই কবি পেতে চেয়েছেন প্রাচীন মুনি ঋষিদের ছায়া, সুনিবিড় নির্জন তপবন, সেখানে গাছের ছায়ায় পুণ্য ঝরে পড়ে, সকল প্রকার অন্যায় অপমান থেকে মুক্ত থাকে সোনার দিনগুলি। সেখানে প্রভাত ও সন্ধ্যায় ওঠে উদ্যত কণ্ঠে বেদগান, সকাল ও সন্ধ্যায় পবিত্র স্নান সেরে চলে পূজার্চনা, যজ্ঞের পবিত্র মন্ত্রে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে। কবি ফিরে পেতে চেয়েছেন তপবনের সেই শান্ত স্নিগ্ধ পবিত্র দিনগুলি, সন্ধ্যার তীরে জলে স্নান, গরু বাছুর চড়ে বেড়ানো মাঠ, শান্ত বেদমন্ত্র, তৃণের মতো ধান্য মুষ্টি, গাছের ছাল অর্থাৎ বাকল নির্মিত বস্ত্র ফিরে পেতে চেয়েছেন। অরণ্য প্রকৃতির কোলে তিনি আবার ফিরে যেতে চান, যেখানে কবি নিজের আত্মার মাঝে প্রকৃতি ও জীবনের মহাত্মাগুলি আলোচনা করতে পারবেন। আধুনিক সভ্যতার পাথরের খোঁচায় কবি থাকতে চান না। তিনি চান নির্বাধ স্বাধীনতা, যেখানে নিজের মনকে বিস্তার করে দিতে পারবেন। সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না কবি। কি? সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না কবি। তিনি নিজের মানসিক ও দৈহিক শক্তিকে বুকের মাঝে ফিরে পেতে চান। সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে নিজের হৃদয়কে স্পর্শ করতে চান কবি। কবির মনে হয়েছে বিশ্বের হৃদয় স্পন্দন অনন্ত অসীম। তাকে অনুভব করতে হলে ইট কাঠ পাথরের জঙ্গল এই আধুনিক নগর সভ্যতা অনুকূল নয়। তাকে অনুভব করতে হলে ইট কাঠ পাথরের জঙ্গলে আধুনিক নগর সভ্যতা একেবারেই অনুকূল নয়। অদন্ত নয় কয় দীর্ঘ ল। লও নিয়ে নাও, লৌহ লোহা, লাস্ট্র মানে ঢিল বা শক্ত মাটির ঢেলা, কাষ্ঠ কাঠ, প্রস্তর মানে পাথর। নবসভ্যতা নতুন বা আধুনিক সভ্যতা। নিষ্ঠুর মানে নির্মম কঠোর নির্দয় সর্বগ্রাসী সবকিছুকেই গ্রাস করে যে। তপবন তপের নিমিত্ত বন, মুনি ঋষিদের তপস্যা যাগযজ্ঞ করার জন্য নির্জন স্থান, যে পরিবেশে ঈশ্বর সান্নিধ্য অনুভব করা যায়। পুণ্য হিয়া রাশি মানে গাছের ছায় পুণ্য ছড়িয়ে পড়া, গ্লানি অপমান অসম্মান, গোচর গরুর চড়ে বেড়াবার স্থান, সামগানে চারি বেদের মধ্যে একটি বেদ হলো সামবেদ। সামবেদের মন্ত্র সমগান নামে পরিচিত। নিবার ধানের মানে তৃণের মতো ধানের, মুষ্টি মানে মুঠো, বঙ্কল বসন মানে গাছের ছাল নির্মিত বসন,
আত্ম মাঝে মানে নিজের মধ্যে, মহাত্ম মহান, মহাত্ম মানে মহান তত্ত্ব, পোষণ মানে পোষণ পিঞ্জরে মানে পাথর নির্মিত খাঁচায়, নিরাপদে মানে বিপদ মুক্ত হয়ে, রাজভোগ মানে রাজার ন্যায় ভোগ, বিস্তার মানে ছড়িয়ে পড়া, বক্ষে মানে বুকের মাঝে, পরাণে মানে প্রাণে বা হৃদয়ে, বন্ধন মানে বাঁধন, অনন্ত অন্ত নেই যার, গ্লানিহীন মানে অপমানহীন, অসম্মানহীন, মগ্ন গভীরভাবে আত্মলীন হয়ে থাকা, পক্ষের মানে ডানার, আপনার মানে নিজের, স্পর্শিতে মানে স্পর্শ করতে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ ক্লাষ্ট কাষ্ঠ প্রস্তর। কার লেখা কোন কবিতার অংশ? কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন কেন? কবি নগরকে ফিরিয়ে দিতে চেয়েছেন কেন? অরণ্যবাসী জীবনের প্রতি কবির ভালোবাসার কারণ কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার প্রতি এই লাইন এই লাইন দুটি বিশ্বকবি রবীন্দ্রনাথ উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতার অন্তর্গত। কবি ইট কাঠ পাথরের নগর সভ্যতার উপর বীতশ্রদ্ধ, বয় দীর্ঘই তালবস্যয় রফলা দয় ধ, বীতশ্রদ্ধ, কারণ আধুনিক নগর সভ্যতা সর্বগ্রাসী, মনুষ্যত্বের সবটুকু নিগড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দেয়। তাই কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন। কবি নগর সভ্যতাকে ফিরিয়ে দিতে চেয়েছেন কারণ নগর সভ্যতা সর্বগ্রাসী, ইট কাঠ পাথরের তৈরি। নগর সভ্যতা মানুষের মনস্তত্ত্বকে নিংড়ে নেয়, তাকে অমানুষ করে তোলে। নগর সভ্যতা যান্ত্রিক সভ্যতা, যা মানুষের সূক্ষ্ম হৃদয় বৃত্তিকে নষ্ট করে তাকে যন্ত্রে পরিণত করে। নগর সভ্যতায় মানুষের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে। অরণ্যবাসী জীবন অরণ্যবাসী জীবন কবির কাম্য, কারণ ছায়া, সুনিবিড় অরণ্যের পরিবেশ ঈশ্বর লাভে অনুকূল, জগৎ জগদাত্মার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের উপযোগী। নির্জন তপবনের সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা কবিকে আকৃষ্ট করে। গাছের স্নিগ্ধ ছায়ায় যেমন পুণ্য ঝরে পড়ে, সকল প্রকার ন্যায় অন্যায় থেকে মুক্ত থাকে দিনগুলি। সন্ধ্যাবেলায় স্নান সেরে পবিত্র হয়ে যাগযজ্ঞে প্রবৃত্ত হয়ে দেবাত্মার সঙ্গে সংযোগ সৃষ্টির আদর্শ পরিবেশ অরণ্য। তাই কবি প্রাচীন ভারতের অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চান। নেক্সট, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি। কবি কাকে আহ্বান করেছেন? নিষ্ঠুর সর্বগ্রাসী কাকে বলা হয়েছে? নবসভ্যতার প্রতি কি আবেদন করেছে? নবসভ্যতাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলা হয়েছে কেন? কবি রবীন্দ্রনাথ কৃত সভ্যতার প্রতি কবিতায় কবি সর্বগ্রাসী নবসভ্যতাকে আহ্বান করেছেন। ইট কাঠ পাথরের তৈরি যান্ত্রিক নবসভ্যতাকে সর্বগ্রাসী বলা হয়েছে। এই নবসভ্যতা হৃদয়হীনতা মনুস্তত্ত্বকে নিংড়ে নেয়, তাকে মনুস্তত্ত্বহীন করে তোলে। তাই নগর সভ্যতা অরণ্য সভ্যতার বিনাশকারী, তা মানুষকে হৃদয়হীন করে তোলে। কবি নব্য সভ্যতা তার প্রতি আবেদন করেছেন। নব্য সভ্যতা প্রাচীন ইট কাঠ পাথরের তৈরি সভ্যতাকে যেন সে ফিরিয়ে নেয়। এই নব্য সভ্যতা
সর্বগ্রাসী, হৃদয়হীন। তাই নব্য সভ্যতার কাছে কবির আবেদন, এই নব্য সভ্যতা যেন প্রাচীন অরণ্য সভ্যতাকে আবার ফিরিয়ে দেয়। নব্য সভ্যতা নব্য সভ্যতা নিষ্ঠুর, সর্বগ্রাসী। এই সভ্যতা হৃদয়হীন ও যান্ত্রিক। এখানে ইটের পর ইট, মাঝে মানুষ কীট হয়ে বেঁচে থাকে। এই নব্য সভ্যতা মানুষের সবকিছুকে গ্রাস করে নেয়, মানুষের সূক্ষ্ম হৃদয়বৃত্তিকে একেবারে নষ্ট করে দেয়, তাকে পশুতে পর্যবসিত করে, তাকে পশুতে পর্যবসিত, প অন্তস্থ জয় রে বদ অন্তঃসহিত, পর্যবসিত করে। কিন্তু তপবনের স্নিগ্ধ পল্লব ঘন ছায়া পূর্ণ ঝরে পড়ে। কবিতায় নব্য সভ্যতার কাছে আবেদন করেছেন যে যেন নব্য সভ্যতাকে ফিরিয়ে নেয়, অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেয়। নেক্সট, নিবার ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচনা। নিবার ধান্যের মুষ্টি বলতে কি বোঝানো হয়েছে? বক্কল বসন শব্দের অর্থ কি? আলোচ্য অংশে কবি কোন পরিবেশকে বোঝাতে চেয়েছেন? এই ধরনের পরিবেশের আবেদন কবি করেছেন কেন? সভ্যতার প্রতি কবিতায় কবি নিবার ধান্য বলতে তৃণধান্য বা উড়ি ধান্যকে বোঝানো হয়েছে। নিবার ধান্য বলতে তৃণধান্য বা উড়ি ধান্যকে বোঝানো হয়েছে। তাই নিবার ধান্য মুষ্টি বলতে তৃণের মতো ধান্য মুষ্টি বা উড়ি ধানের মুষ্টিকে বোঝানো হয়েছে। বলকল বসন বলতে গাছের ছালরূপ বসনকে বোঝানো হয়েছে। প্রাচীনকালে মুনি ঋষিরা তপবনে বাস করতেন। সহজ সরল অনাড়ম্বর জীবনই ছিল তাদের কাম্য। বনের সামান্য ফলমূল আহার করে, গাছের বাকল পরিধান করে তারা জীবন কাটাতেন। ঈশ্বর উপাসনার জন্য বনের তপবনের মতো আদর্শ স্থান আর নেই। উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি প্রাচীন তপবন পরিবেশকে বোঝাতে চেয়েছেন। তপবনের সেই অরণ্য পরিবেশ যেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় মুনি ঋষিরা তপস্যার জীবন অতিবাহিত করতেন, জীবন কাটাতেন, দেবাত্মার সঙ্গে আত্মার যোগ সাধনে। নির্জন তপবনের পার্থিব সম্পদ প্রাচুর্য ছিল না। সহজ সরল অনাড়ম্বর পরিবেশে তাদের যা কিছু প্রয়োজন সবই যোগাতো। সহজ সরল অনাড়ম্বর পরিবেশ তাদের যা কিছু প্রয়োজন সবই যোগাতো। তাই তপবনের পরিবেশের জন্য কবি আবেদন করেছেন। কবি এ ধরনের পরিবেশের জন্য আবেদন করেছেন কারণ এরকম পরিবেশে মানুষ সত্য উপলব্ধি তে মানুষকে সত্য উপলব্ধিতে সাহায্য করে। কারণ এরকম পরিবেশ মানুষকে সত্য উপলব্ধিতে সাহায্য করে, মানুষের আধ্যাত্মিক জীবনের সহায়ক। অরণ্যের সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রায় নেই শহর জীবনের আবিলতা, নেই শহর জীবনের যান্ত্রিকতা। তার বদলে আছে নিশ্চিত জীবনের পরম আশ্বাস। জীবনকে উপলব্ধি করার জন্য, জীবনকে আবিষ্কার করার জন্য এই পরিবেশের প্রয়োজন আছে। এই পরিবেশ মানুষকে মনুষ্যত্বের অধিকারী করে তোলে, স্নেহ মায়া মমতায় ভরিয়ে তুলে তাকে যান্ত্রিকতা থেকে মুক্তি দেয়। নেক্সট, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষ ফিরে পেতে চাই শক্তি আপনার। কার লেখা কোন কবিতার অন্তর্গত? কোন স্বাধীনতার কথা বলা হয়েছে? পক্ষের বিস্তার বলতে কবি কি বুঝিয়েছেন? এরকম চাওয়ার কারণ কি? উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার প্রতি কবিতায় স্বাধীনতা বলতে মানসিক স্বাধীনতার কথা বলেছেন, যে স্বাধীনতায় মানুষের মন মুক্ত থাকে, চারিদিকের বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখে, সে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলেছেন। পক্ষের বিস্তার বলতে ডানার বিস্তার, ডানার বিস্তার যত বেশি হবে মুক্ত আকাশে ওড়ার পরিধি ততই বিস্তৃত হবে।
কবি বলতে চেয়েছেন মনের ডানা মেলে নিজেকে বিস্তৃত করে দেবার জন্যই চাই মনের বন্ধন মুক্তি, চাই স্বাধীনতা, চাই আত্মবিশ্বাস, চাই আত্মপ্রত্যয়। তবেই মনের বিস্তৃতি বৃদ্ধি পাবে, বৃহত্তর জগতের সঙ্গে মনের যোগসূত্র স্থাপিত হবে। এরকম চাওয়ার কারণ যান্ত্রিক সভ্যতা, নগর সভ্যতা সর্বগ্রাসী, মানুষের সমস্ত ইচ্ছাকে ইট কাঠ পাথরের সেই সভ্যতা গ্রাস করে ফেলে। তা থেকে মুক্তি পেতে কবি চেয়েছেন মুক্ত চিতার ডানার চিন্তার ডানার প্রসারতা। তা থেকে মুক্তি পেতে কবি চেয়েছেন মুক্ত চিন্তার ডানার প্রসারতা, যা তাকে মুক্তি দিতে পারবে গণ্ডিবদ্ধ জীবন থেকে। নগর সভ্যতার মানুষ ইট কাঠ পাথরের মধ্যে কীটের মতো বাস করে, যেখানে মুক্তির প্রসারতা কম। গণ্ডিবদ্ধ সেই জীবন থেকে বেরিয়ে আসা সহজ নয়। তাই কবি নিজেকে বিকশিত করার জন্য মানসিক স্বাধীনতা ও পক্ষের বিস্তার চেয়েছেন। নেক্সট, আসলে কবি সভ্যতার প্রতি কবিতায় নব্য নগর সভ্যতাকে সর্বগ্রাসী সভ্যতা বলেছেন, নব্য নগর সভ্যতাকে সর্বগ্রাসী সভ্যতা বলেছেন। যে সভ্যতা মানুষের মনুস্তত্ত্বকে পর্যন্ত গ্রাস করে, তাকে অমানুষ করে তোলে। কবি কিন্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে চান না। তিনি চান চিন্তার প্রসারতা, মনের প্রসারতা। তাই তিনি আত্মবিশ্বাস ফিরে পেতে চান, চান মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে বিশ্ব মাঝে নিজেকে লীন করে দিতে চান। নেক্সট, পাষাণ পঞ্জিরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। পাষাণ পঞ্জির বলতে কি বোঝানো হয়েছে? কবি কি চাইছেন না, কেন তিনি এসব চাইছেন না, সকলের বদলে কবি কি চাইছেন? আলোচ্য অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নগর সভ্যতার ইটকাঠ পাথরের তৈরি বাড়িঘরকে পাষাণ পঞ্জির বলে অভিহিত করেছেন। তিনি এই নব্য সভ্যতাকে পাষাণ পঞ্জিরে আবদ্ধ থাকতে চান না। তিনি এই নব্য সভ্যতার পাষাণ পঞ্জিরে আবদ্ধ থাকতে চান না। কবির আবেদন নগর সভ্যতার কাছে ইট কাঠ পাথরের তৈরি নব্য সভ্যতা যেন নগর সভ্যতাকে ফিরিয়ে দেয়, কারণ এই সভ্যতা সর্বগ্রাসী। এই সভ্যতা মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে তাকে ছিবড়ে করে ফেলে দেয়। তাই এই সভ্যতা কবির মতে সর্বগ্রাসী, তাই পরিত্যাজ্য। নেক্সট, কবি চাইছেন না সভ্যতার পাথরের খাঁচায় বন্দি জীবন। ইট কাঠ পাথরের নগর সভ্যতায় কবি বীতশ্রদ্ধ, কারণ এই জীবনে নেই স্বাধীনতা। এখানে ইটের মাঝে ইটে ইটে কীট হয়ে বেঁচে থাকার অর্থ মৃত্যু। সেই মৃত্যু যন্ত্রণা কবির কাম্য নয়। পাথরের খাঁচায় বন্দি হয়ে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না। তিনি চাইছেন না ওই কারণে যে ওই জীবনে স্বাধীনতা নেই, প্রতিটি মুহূর্তে সেখানে আছে বন্ধন। ঘোড়াটোপের ঘোড়াটোপের অদৃশ্য নিয়মে তাই কবি আবদ্ধ হতে চাইছেন না। অন্ধকারের বদ্ধ করা খাঁচায় কবিতায় বাস করতে চান না। সে জীবনে যত ভোগের সামগ্রী থাকুক না কেন, সে যেখানে পক্ষের বিস্তার নেই, সেখানে থাকা জীবমৃত হয়ে বেঁচে থাকার সামিল। সব কিছুর বদলে কবি চান স্বাধীনতা, চান পক্ষের বিস্তার। যেখানে মনের স্বাধীনতা নেই, যেখানে প্রতি পদে পদে বাঁধন, নিয়ম নীতির কঠিন শৃঙ্খল, যেখানে মানুষের মনের স্বাধীনতাকে খর্ব করে দেয়, তা কবির কাম্য নয়। কবি চান বন্ধনহীন জীবন, চান মুক্ত জীবন, সমস্ত স্বাভাবিক বন্ধন ছিন্ন করে
নিজের মানসিক ও দৈহিক শক্তিকে বুকের মাঝে ফিরে পেতে চান। নেক্সট কোয়েশ্চেন, পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। জগতের হৃদয় স্পন্দন বলতে কি বোঝানো হয়েছে? সেই স্পন্দনকে অনন্ত বলা হয়েছে কেন? কবি কিভাবে এই স্পন্দনকে স্পর্শ করতে চান? উদ্ধৃতিটি যথার্থ বিচার করো। জগতের হৃদয় স্পন্দন বলতে অখিল বিশ্বের সমগ্র জীব জগতের হৃদয় স্পন্দনকে বোঝানো হয়েছে। কবি আপন চিত্তের মাঝে বিশ্ব নিখিল মানব হৃদয়ের স্পর্শ অনুভব করতে চান। সেই স্পন্দনকে অনন্ত বলা হয়েছে কারণ তা অখিল জীবজগতের হৃদয় স্পন্দন, যার কোনো শেষ নেই, তা অনাদি অনন্ত সময় ধরে প্রসারিত, তা এক সূত্রে গাঁথা। কি বলছে? সেই স্পন্দনকে অনন্ত বলা হয়েছে কারণ তা অখিল জীবজগতের হৃদয় স্পন্দন, যার কোনো শেষ নেই, যা অনাদি অনন্ত সময় ধরে প্রসারিত, যা এক সূত্রে গাঁথা। কবি সেই অনন্ত স্পন্দনকে স্পর্শ করতে চান। জাগতিক সমস্ত বন্ধন ছিন্ন করতে না পারলে সেই অনন্ত প্রসারিত হৃদয় স্পন্দনকে স্পর্শ করা যাবে না। তাই তথাকথিত জাগতিক বন্ধন ছিন্ন করে স্বাধীন হয়ে মুক্ত হয়ে সেই অনন্ত জীবনকে স্পর্শ করতে তিনি ইচ্ছুক। কবি চান স্বাধীনতা, যেখানে তিনি নিজের মনকে বিস্তার করতে পারবেন। নিজের মানসিক ও দৈহিক শক্তিকে আপন বুকের মাঝে ফিরে পেতে চান কবি। সকল প্রকার সামাজিক বন্ধন ছিন্ন করে নিজের হৃদয়কে স্পর্শ করতে চান তিনি। কবির মনে হয়েছে এই বিশ্বের হৃদয় স্পন্দন অনন্ত, যার কোনো সীমা নেই। তাই ইট কাঠ পাথরের জঙ্গল এই আধুনিক সভ্যতার মাঝ থেকে সেই স্পন্দনকে অনুভব করা যাবে না। নেক্সট, পরাণে স্পর্শিতে যাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। বক্তা এ কথা কেন বলেছেন? বক্তা কিসের বন্ধন ছিন্ন করতে চান? এ জগৎকে বক্তা অনন্ত কেন মনে করেছেন? হৃদস্পন্দন বলতে বক্তা কি বুঝিয়েছেন? সভ্যতার প্রতি কবিতায় বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বর্তমান যান্ত্রিক নগর সভ্যতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তা থেকে অব্যাহতি পেতেই একথা বলেছেন। বক্তার হৃদয়ের বন্ধন ইটকাঠ পাথর দিয়ে গড়া প্রাণহীন নগর সভ্যতার সঙ্গে যুক্ত, কিন্তু আধুনিক যান্ত্রিক সভ্যতার জীবনধারা পছন্দ করেন না। প্রেমহীন এই যান্ত্রিক জীবন থেকে তিনি মুক্তি পেতে চান, আর সেই মুক্তি পাওয়ার জন্য এই যান্ত্রিক সভ্যতার সঙ্গে পতিত হওয়ার বন্ধন, আর সেই মুক্তি পাওয়ার জন্য এই যান্ত্রিক সভ্যতার সঙ্গে প্রথিত হওয়ার বন্ধন। প্রথিত মানে কি? সেটা ছিঁড়ে ফেলতে চান। অনন্ত কথাটির অর্থ হলো অন্তহীন বা অন্ত নেই যার, বা অসীম। কবির চোখে এই জগৎ সংসার সত্যি অসীম অনন্ত। এখানে দেশ মহাদেশ, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, হ্রদ নদী, কোনো কিছুরই অন্ত নেই। কাব্য জগৎ ও তেমনি অনন্ত অসীম। তিনি যেমন সুখী, যত সুখী কাব্য সাহিত্য রচনা করতে পারেন, তেমনি আধার তার, মানে তিনি যেমন সুখী যত খুশি কাব্য সাহিত্য রচনা করতে পারেন, তেমনি আধার তার। আধ হয়াকার মাগো। হৃদয় স্পন্দন বলতে হৃদয়ের স্পন্দনকে বোঝানো হয়েছে। কবিতার সীমাহীন বক্তব্যকে অনন্ত সীমায় উত্তীর্ণ করে দিতে চান কবি, সেখানেও বন্ধন মুক্তি চান। কবি মনের যে পোষণা থাকে, কবির মনের যে প্রেষণা, পয়রা ফলা একার পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য একার, কবির মনের যে প্রেষণা তাকে তিনি জাগিয়ে রাখতে চান। মগ্ন হয়ে আত্মনামে নিত্য আলোচনা। মহাত্মাগুলি কে, কার লেখা কোন কবিতার অংশ, বক্তা কে, প্রসঙ্গ কি? নিত্য আলোচনা বলতে কি বোঝো? মহাতত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথের সভ্যতার প্রতি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি
বক্তা কবি স্বয়ং। কবি নগর সভ্যতা অপেক্ষা তপোবন সভ্যতার প্রতি বিশ্বাসী। তপোবনে সমবেদের সঙ্গীত উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয়। তপোবনে সামবেদের ঋক সাম ইয়াজুর আথার্বা, সেই সামবেদ, তপোবনে সামবেদের সঙ্গীত উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয়। আশ্রমে বসবাসকারী মুনি ঋষিরা সেখানে শুধু মন্ত্রশাস্ত্র অধ্যয়ন করতেন না, শিক্ষার্থী ঋষি কুমারদের সঙ্গীত ও উদাত্ত কণ্ঠে গাইতে শেখাতেন। ঋষি কুমারের মনোযোগ সহকারে এই সব শাস্ত্র ও নাম গান মনোযোগ সহকারে শেখাতেন। ঋষি কুমারের মনোযোগ না ঋষি কুমারের মনোযোগ সহকারে সেই সব শাস্ত্র ও নাম শেখাতেন। ঋষি কুমারদের মনোযোগ সহকারে, ঋষি কুমারদের হবে বোধহয়, ঋষি কুমারদের মনোযোগ সহকারে এই সব শাস্ত্র ও নাম গান শেখাতেন। তাদের জীবনে এই সব সঙ্গীতের মূল্য অপরিসীম, কারণ যান্ত্রিক প্রভাব মুক্ত এই সব পাঠ শরীর মন সুস্থ রাখতে সহায়তা করে, মনের কালিমা ঘুচিয়ে মন জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে দেয়। মহাতত্ত্ব হলো যে তত্ত্ব, অর্থাৎ ধর্মীয় বা শাস্ত্রকথা, এসব মহাতত্ত্ব মানব মনে শান্তি আনতে সহায়তা করে, শরীর ও মনকে উৎফুল্ল করতে সহায়তা করে। তপোবনের শান্ত স্নিগ্ধ পরিবেশে ধ্যান ও সাধনার দ্বারা এগুলো লাভ করতে হতো।